অর্থনীতি শুধু কিছু সংখ্যা সূচক কিংবা হিসাব নিকাশের বিষয় নয়, অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। তাই অর্থনীতির আলোচনা যত জটিলই মনে হোক না কেন, এর প্রভাব থাকে আমাদের ব্যক্তি জীবনে। অর্থনীতির কঠিন আলাপকে সহজ ভাষায় বিশ্লেষণ করতেই চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন বাণিজ্য সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি রিয়াজ সুমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজ যা থাকছে। আমেরিকার শুল্ক আরোপ সত্ত্বেও পোশাক রপ্তানিতে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ, নতুন বাজার খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। ৮০টিরও বেশি দেশের উপর আমেরিকার নতুন শুল্ক আরোপ, বাণিজ্য আইনকে শুল্ক আরোপের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ। মহেশখালীতে এলএনজি টার্মিনাল ত্রুটিতে গ্যাস সংকট, জ্বালানির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা যানবাহন চালকদের। এছাড়াও থাকছে ব্যবসা বাণিজ্যের নানা বিশ্লেষণ। আমেরিকার নতুন শুল্ক আরোপ করলেও আরও শক্তিশালী হচ্ছে বাংলাদেশের রপ্তানি বাজার। রপ্তানিতে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ড সহ প্রধান পোশাক রপ্তানিকারক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে বাংলাদেশ। রপ্তানিকারকরা বলছেন, এ নিয়ে আপাতত শঙ্কিত নন তারা। তবে অর্থনীতিবিদরা বলছেন, আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির পরও এমন শুল্ক আরোপ চুক্তির দুর্বলতার পরিচয়। এমন বাস্তবতায় নতুন নতুন বাজার খোঁজার পরামর্শ দেন তারা। আমেরিকা বাংলাদেশ সহ প্রায় ৬০টি দেশের উপর নতুন শুল্ক কার্যকর করার ঘোষণা দিয়েছে। অভিযোগ, এসব দেশ জোরপূর্বক শ্রম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। দেশটির পক্ষ থেকে শুল্ক আরোপের এমন ঘোষণা বাংলাদেশের মতো আমদানি নির্ভর এবং রপ্তানিমুখী অর্থনীতির জন্য এখন বড় সতর্কবার্তা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর বিদ্যমান মোস্ট ফেভার্ড নেশন বা MFN শুল্কের পাশাপাশি অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। যদিও চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ড সহ প্রধান পোশাক রপ্তানিকারক দেশগুলোতে এই হার 12.5%। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় শুল্ক হারে এগিয়ে আছে বাংলাদেশ। তাই এ নিয়ে আপাতত শঙ্কিত নন রপ্তানিকারকরা। ট্যারিফের হারের যেহেতু পরিবর্তন হয় নাই, সুতরাং এটা আমাদের ক্ষেত্রে কোনো বাড়তি সুবিধা অসুবিধা কোনোটাই বয়ে আনবে না। যদি সুবিধার কথা বলেন, যে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম, তার ক্ষেত্রে 12.5 হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কিছু অ্যাডভান্টেজ পেতে পারি। চীনে 12.5 হয়েছে, সেক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ পেতে পারি। ইমিডিয়েটলি ভয় পাওয়ার কিছু নেই। ইট ইজ আ ডিপ্লোম্যাটিক কন্টিনিউয়েশন অফ ডিসকাশনস অ্যান্ড ডায়ালগ, যার মধ্যে দিয়ে আমরা একটা কম্পিটিটিভ স্থানে থাকতে পারবো। বাংলাদেশে জোরপূর্বক শ্রমের ব্যবহার নিয়ে দাবি করে আমেরিকাকে সুনির্দিষ্ট অভিযোগ করার দাবি জানান রপ্তানিকারকরা। এটিকে শুল্ক আদায়ের নতুন কৌশল বলেও দাবি করেন উদ্যোক্তারা। নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের কথা যদি বলে যে অমুক প্রতিষ্ঠান ফোর্স লেবার ইউজ করে, চাইল্ড লেবার ইউজ করে, সেখান থেকে র মেটেরিয়াল সোর্স করতে পারবো না, সেটা আমরা সেটা কমপ্লাই করতে পারবো। ওরা একটা ট্যারিফ, একটা অংশ বাড়তি নিবে পৃথিবী থেকে। এখন ওদেরকে ব্যবসা করতে হলে ওদের 300-350 বিলিয়ন প্রতি বছরের বা 400 বিলিয়নের মতো একটা টার্গেট আছে, সেটাকে ওরা উঠাতে হবে। তো উঠানোর জন্য এখন ওদের কোনো না কোনোভাবে ট্যারিফটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো এখন এটাকে আইনি কাঠামোতে আসলে জিনিসটাকে স্ট্রাকচার করে ছাড়া আর কিছুই না। তবে আমেরিকার শুল্ক আরোপের বিষয়ে এই অর্থনীতিবিদ বলেন, বাংলাদেশকে দীর্ঘমেয়াদে এই শুল্ক চাপ বহন করতে হবে, যা প্রভাব পড়বে সার্বিক রপ্তানির উপর। বাংলাদেশ সাম্প্রতিক কালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, ART বলা হচ্ছে, এটি স্বাক্ষর করেছে। দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের শুল্ক আরোপটি এটাও ইঙ্গিত করে যে এই ধরনের চুক্তিগুলোর এক ধরনের দুর্বলতা, এবং সেই চুক্তির ক্ষেত্রে খুব বেশি যে বাংলাদেশের কোনো ফল আসলো না, সেটাও কিন্তু এই ধরনের শুল্ক আরোপের মাধ্যমে সেটা ইঙ্গিত দেয়। তবে জোরপূর্বক শ্রমের ব্যবহার, শিশু শ্রমের মতো অভিযোগ থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে সরকারের নীতি ও আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রিয়াজ সুমন, ওয়ান নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি আমরা দেখলাম, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে অনলাইনে যুক্ত হবেন বিকেএমের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ হাতেম। তিনি এই মুহূর্তে রয়েছেন, কিছুক্ষণ মধ্যে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিবেন। তবে এই মুহূর্তে যেহেতু তিনি এখনো এসে পৌঁছাননি, তাই অনলাইনে তার সাথে আমরা যুক্ত হচ্ছি। জনাব হাতেম, আপনি প্রতিবেদনটি দেখলেন এবং যেখানে যে বিষয়টি আমরা স্পষ্ট হলাম যে আসলে বাংলাদেশের উপরে আগের যে 150 দিনের শুল্ক ছিল, সেটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নতুন করে এই শুল্কটি যুক্ত হলো। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এতে কি পরিবর্তন আসলো? আপনার কি মনে হয় যে এটি আমাদের রপ্তানির উপরে কোনো বড় ধরনের প্রভাব পড়বে?
দেখেন, দীর্ঘদিন যাবতই একটা ট্রাম্প ট্যারিফ আমাদের উপর পরে মানে জেকে বসেছিল। 10% কিন্তু এতদিন ছিল একটা, সেটা ওই যে প্রেসিডেন্সিয়াল ক্ষমতার মধ্যে যে দেওয়ার বিধান, ওইটা সে দিয়ে এতদিন, এটা সর্বোচ্চ 6 মাস রাখার বিধান ছিল, সেটা এতদিন চলমান ছিল। সেটা শেষ হওয়া যেতেই নতুন করে একটা অজুহাত বের করে 60টা দেশের উপরে আবারও 10%, কোনো কারো 12.5% একটা ট্যারিফ ইম্পোজ করার ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে। এবং এটা যদিও বলা হচ্ছে যে আমরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হব না, কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত বলতে, হ্যাঁ খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না, বাট ক্ষতিগ্রস্ত কিছুটা হব। এই কারণে হব যে ওখানে এই ধরনের একটা আনপ্রেডিক্টেবল ট্রাম্প ট্যারিফের কারণে যুক্তরাষ্ট্রের বাজার যেমন একটা অস্থিতিশীল এবং মূল্য বেড়ে কাস্টমারদের ক্রয় ক্ষমতা কমেছে, মানে বিক্রি কমেছে, ফলে সেল কমে যাওয়াতে বায়ারদের দিক থেকে যে অর্ডার আসার কথা সেটা আমাদের এখানে আসবে কম, ফলে ওই জায়গাটায় আমাদের আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার একটু কারণ আছে। আর এর বাইরে যদি আপনি দেখেন যে অন্য দেশগুলিও একই অবস্থায় আছে, আমার প্রতিদ্বন্দ্বী দেশগুলি একই পরিস্থিতিতে থাকবে, তো সেই ক্ষেত্রে তাহলে আমাদের অ্যাডভান্টেজ কোথায়? আমাদের অ্যাডভান্টেজ নেই, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। যে সমস্ত দেশের উপরে এই ট্যারিফটা ইম্পোজ হয় নাই, 60টা দেশের বাইরে যারা আছে তাদের ওখান থেকে। জনাব হাতেম, এখানে তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী যে দেশগুলো পোশাক রপ্তানিতে, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং চীন, তাদের উপরে 12.5% শুল্ক আরোপ করা হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকবে কিনা, কি মনে হয় আপনার কাছে? না, ওই 2-2.5%-এর কোনো এটা সুবিধাজনক অবস্থা না, বরঞ্চ এখানে সুবিধাটা যেটা হবে নিবে সেটা হলো যে যখন এই ধরনের একটা মানে সুবিধা ও সুবিধার বিচার বিশ্লেষণ চলবে, তখন অন্যান্য ফ্যাক্টরগুলি সামনে আসবে। যেমন ধরেন ভিয়েতনাম থেকে কত স্বল্প সময় মালটা আমেরিকাতে পৌঁছবে, বাংলাদেশ থেকে কত সময় পৌঁছবে, ভিয়েতনামের মালটা পৌঁছবে বাংলাদেশের চেয়ে অর্ধেক সময়, কারণ তাদের ওখান থেকে ডাইরেক্ট মাদার ভেসেলে মালটা চলে যাবে। আর আমাদের এখান থেকে ফিডার ভেসেলে সিঙ্গাপুর বা পোর্ট কালিয়াং অথবা কলম্বো, এরপরে ওখান থেকে আমেরিকা, সুতরাং ওই ইট উইল টেক টাইম, ডাবল সময় লাগে। তো সেই ক্ষেত্রে এইগুলো একটা কিন্তু তখন বিচার বিশ্লেষণের মধ্যে চলে যায়, এটা যেমন একটা দিক। আর সবচেয়ে বড় কথা হলো যে ট্রাম্প ট্যারিফ, এটা একটা আনপ্রেডিক্টেবল বিষয়, এটাকে কোনোভাবেই আমরা প্রেডিকশনে নিতে পারছি না, এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু সারা বিশ্বেই এর কারণে তৈরি হয়েছে। সারা বিশ্বের অর্থনীতিতে কিন্তু এটার একটা ধাক্কা লেগেছে, ফলে সবাই কিন্তু এটা নিয়ে কিন্তু উদ্বিগ্ন এবং ক্ষতিগ্রস্ত। পাশাপাশি আপনি দেখেন যেই কারণটা দেখিয়ে তারা আমাদের উপর এইটা ইম্পোজ করার চেষ্টা করছে, কারণটা কি, যে ফোর্স লেবার। তো আবার বলছে না বাংলাদেশে ফোর্স লেবার আছে, এটা বলেনি, বলছে যে বাংলাদেশ যেখান থেকে এই র মেটেরিয়ালস প্রকিউর করে ওই দেশে ফোর্স লেবার আছে। তাহলে আমরা তো র মেটেরিয়ালস চায়না থেকে আনি, ভিয়েতনাম থেকে আনি, ইন্দোনেশিয়া থেকে আনি, তাইওয়ান থেকে আনি। জনাব হাতেম, আমরা এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে শুনবো, আপনি আমাদের সাথেই থাকবেন। সময় হলো একটি বিরতির। দর্শক, বাণিজ্য সংলাপে নিচ্ছি একটা বিরতি, ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আবারও আমন্ত্রণ বাণিজ্য সংলাপে। বিশ্বের 80টিরও বেশি দেশের পণ্যের উপর 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। বাদ যায়নি আমেরিকার মিত্ররাও। হোয়াইট হাউসের দাবি, জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য ঠেকাতেই এই সিদ্ধান্ত। তবে বাণিজ্য আইন 301 ধারার অপব্যবহার করে নতুন করে শুল্ক আরোপের অভিযোগ উঠেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। অভিযোগ, আমেরিকার বাজারে রপ্তানিকৃত কিছু দেশের পণ্য জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশটির বাণিজ্য আইনের 301 ধারা ব্যবহার করে 80টিরও বেশি দেশের পণ্যের ওপর 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন, চায়না সহ বিভিন্ন দেশ। আমাদের অবস্থান স্পষ্ট, আমরা সব ধরনের একতরফা শুল্ক আরোপের বিরোধিতা করি। শুল্ক যুদ্ধ বা বাণিজ্য যুদ্ধ কোনো পক্ষের জন্যই কল্যাণ বয়ে আনে না।
নতুন শুল্ক কাঠামো অনুযায়ী বাংলাদেশের পণ্যের উপর 10% শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে চায়না, ভিয়েতনাম, থাইল্যান্ড সহ 35টি দেশের পণ্যের ওপর শুল্কের হার 12.5%। অংশীজনদের অভিযোগ, জোরপূর্বক শ্রম একটি গুরুতর অপরাধ হলেও এটিকে শুল্ক আরোপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। জাপানের শিল্প ও বাণিজ্য আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হয়, ফলে জোরপূর্বক শ্রমের মাধ্যমে পণ্য উৎপাদনের সুযোগ নেই। তাই এমন ভিত্তিহীন অভিযোগে আমদানি নিষেধাজ্ঞা বা শুল্ক আরোপের কোনো সুযোগ নেই। আমেরিকার এমন সিদ্ধান্ত দুঃখজনক। এছাড়া গত বছরের বাণিজ্য চুক্তি অনুযায়ী জাপানি পণ্যের মোট শুল্ক হার 15% বেশি হওয়ার কথা নয়। চলতি বছরের শুরুতে আরোপ করা রেসিপ্রোকাল ট্যারিফ বাতিল করে আমেরিকার আদালত। এরপর প্রশাসনিক ক্ষমতা বলে বিভিন্ন দেশের পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। সেই শুল্কের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন শুল্ক নীতি ঘোষণা করা হলো। তনিমা ইসলাম, ওয়ান বিজনেস ডেস্ক। বাণিজ্য সংলাপে নিচ্ছি আরও একটা বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ বাণিজ্য সংলাপে। দর্শক, আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন বিকেএমের প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম। যেমন হাতেম, আমরা আপনার সাথে অনলাইনে এর আগে যুক্ত ছিলাম, এবার আসলে সরাসরি আপনাকে সামনে পেলাম। আপনার কাছ থেকে আসলে আজকে অনেক বিষয় জানতে চাই। প্রথমে যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম যে যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে 60টি দেশের উপরে, সেই জায়গাটাতে আমরা দেখলাম যে তার মিত্র দেশগুলোর উপরেও সে শুল্ক আরোপ করেছে। এটিকে আপনি কিভাবে দেখেন? এটি কি তার আসলে কোনো নতুন কৌশল যে শুল্ক আরোপ করার বা শুল্ক আদায়ের? এটা আমরা অলওয়েজ বলি যে ট্রাম্প ট্যারিফ এটা আনপ্রেডিক্টেবল, এবং এটা কাকে কোথায় কখন দিবে এটা কেউ প্রেডিক্ট করতে পারে না। মিত্র দেশ, শত্রু দেশ কেউরই কিন্তু বাদ রাখে নাই, এবং ফলে এইটা এবং যে অজুহাত দিয়েছে এটা কমপ্লিটলি অযৌক্তিক এবং অন্যায় বলে আমরা মনে করি। কেন? প্রথমত হলো দেখেন, তারা জাতিসংঘের যে বিধান, এই বিধান লঙ্ঘন করেছে। এইভাবে কোনো দেশের উপর এইভাবে ট্যারিফ ইম্পোজ করতে পারে না জাতিসংঘের বিধান অনুযায়ী। দ্বিতীয়ত হলো যে 301 ধারায় যে অজুহাতের কে কেন্দ্র করে তারা এটা দিতে চাচ্ছে যে ফোর্স লেবার, বাট বাংলাদেশে ফোর্স লেবার আছে এটা বলেনি। দুইটা হইতে পারে, একটা হলো কোনো দেশে ফোর্স লেবার আছে সেই দেশের উপর এটা হইতে পারে, অথবা তারা যেটা বলতেছে যে আমাদের এখানে ফোর্স লেবার নাই, কিন্তু আমরা যেখান থেকে র মেটেরিয়াল প্রকিউর করি সেখানে ফোর্স লেবার আছে। তো সেখানে যে ফোর্স লেবার আছে এই কথাটা তারা যদি জেনেই থাকে, তাহলে এটা কি তারা আগে আমাদেরকে নোটিফাই করেছে, জানিয়েছে? বা তারা কি এটার যে মূল দেখভালের দায়িত্ব হচ্ছে আইএলও কি তারা জানিয়েছে? সেটা করেনি। আবার আমাদেরকেও কিন্তু নোটিশ দেয়নি। তো আমাদেরকেও নোটিশ দিল না, আইএলওকেও নোটিফাই করলো না, তা আইএলও দিয়ে সেখানে কিছু করলো না। তাইলে হঠাৎ করে এটা বলে আমাদের উপর চাপিয়ে দিল বা 7টা দেশের উপর চাপিয়ে দিল, এটা আমি কোনোভাবেই এটাকে মেনে নিতে পারছি না। ইউরোপের মতো দেশের উপরেও তারা এই অভিযোগ এনেছে। হ্যাঁ, তারা কি এটা করে? আপনার না, এটা আসলে একটা অজুহাত। ফোর্স লেবার আছে, যুক্তরাষ্ট্র কি এটা, ট্রাম্প কি এটাকে আইডেন্টিফাই করে দিতে পারবে স্পেসিফিক্যালি যে কোন জায়গাতে, কোন সেক্টরে, কোন ইয়েতে এই ফোর্স লেবারটা আছে? এবং মূলত হচ্ছে এটা যেটা আমরা বুঝতেছি যে চায়নাকে অর্থনৈতিকভাবে একটু পঙ্গু করার জন্য, তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য হচ্ছে এই ফায়দা বা এই ইয়েটাকে এটা চায়না থেকে যাতে র মেটেরিয়ালস আমরা না নেই বা আমরা না নেই, সেটার একটা ইয়ে। তো সেখানে এই জায়গাটাকে স্পেসিফিক্যালি নিয়ম কি, আপনি কোনো নিয়ম নীতির ধারে নেই। কিন্তু প্রথম হলো নিয়ম, তাকে এটা অভিযোগ করতে হবে আইএলওর কাছে। আইএলও এটা আইডেন্টিফাই করবে, তদন্ত করে চূড়ান্ত, এটা অনেক টাইমের দরকার। এটা এইভাবে কিন্তু হয়ে যায় না। কিন্তু সেগুলির কোনো কিছুরই ধারে নেই, কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে নেই। মনে হয়েছে এই অজুহাত দিয়ে দাঁড়া করাই দিবে। আবার এটা হলো এর আগে যে তারা প্রেসিডেন্সিয়াল পাওয়ারে 6 মাসের জন্য 10% ট্যারিফ দিয়েছিল, ওইটার মেয়াদ শেষ হয়ে গেছে 6 মাস। ফলে আরেকটা নতুন অজুহাত দিয়ে দিতে হবে, সেটা হলো এই নতুন অজুহাত। আবার এটা শেষ হলে আরেকটা অজুহাত খুঁজবে, সেই অজুহাত দিয়ে আবার দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ এটাকে তারা হাতিয়ার হিসেবে নিচ্ছে। কিন্তু আলটিমেটলি এতে কিন্তু ইউএসের কাস্টমাররাও কিন্তু, সাধারণ জনগণও কিন্তু এতে ক্ষতিগ্রস্ত। কারণ তাদেরকে কিন্তু এটা এখন এই পণ্যগুলি, মানে এই সমস্ত পণ্যগুলি এখন বেশি দাম দিয়ে কিনতে হবে।
মূল্যস্ফীতি ওখানে বেড়ে গেছে বা যাবে। তো এই পরিস্থিতিতে ইউএসের জনগণও কিন্তু এটা নিয়ে খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আপনারা পত্রপত্রিকার রিপোর্টে দেখেছেন, সেখানে কংগ্রেসম্যানরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আলটিমেটলি ট্রাম্প এগুলির কারোই কোনো কিছুরই ধার ধারে না, পাত্তা দিচ্ছে না। একই সাথে আমরা হাতেম ভাই যেটা জানি যে বাংলাদেশের সাথে একটা বাণিজ্য চুক্তিও হয়েছে। আমরা প্রতিবেদনে দেখলাম একজন অর্থনীতিবিদ বলছিলেন যে বাণিজ্য চুক্তি হওয়ার পরেও যখন এরকম শুল্ক ইম্পোজ করা হয় সেটি আসলে চুক্তির দুর্বলতা। আপনার কাছে কি মনে হয়? না, সেখানে বাংলাদেশের সাথে চুক্তিতে তো আছে 19%, তাহলে কি আমি ওই চুক্তিতে গিয়ে 19% দিব নাকি সেখানে সেই চুক্তিতে কিছু এই জায়গাগুলো কিন্তু গ্যাপ আছে যে আমি কি তাহলে এই যখন আমার এখন যেটা 10% হচ্ছে তাহলে কি আমি 19-এর পরিবর্তে 10 দিব নাকি 19 দিতে হবে? সেই 19 আমাদের চুক্তিতে কিন্তু 19%। এবং চুক্তির যে দুর্বলতার কথা বলছেন সেটা হতে পারে চুক্তির দুর্বলতা। চুক্তি তো আমরা এমনিতেই বলছি এটা মানে ভারসাম্যহীন একতরফা একটা চুক্তি হয়েছে এটা, এবং সেখানে বাংলাদেশের উপর একতরফাভাবে অনেক কিছুই চাপিয়ে দেওয়া হয়েছে, অসম চুক্তি। এবং শুধু অসমই না, আমি এটাকে এর সাথে আবার অনৈতিক চুক্তিও বলেছি। অনৈতিকতার কারণটা কেন বলেছি, যে ওখানে কিন্তু চুক্তিতে একটা ক্লজ আছে, আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের উপর কোনো স্যাংশন দেয়, কোনো রকমের কোনো পদক্ষেপ নেয়, বাংলাদেশকে সেটা সমর্থন করতে হবে। তো তারা অন্যায়ভাবে যে সমস্ত কাজগুলি করছে, যেমন ধরেন ইরানের উপর আক্রমণ করেছে বা ফিলিস্তিনের উপর যেগুলি হচ্ছে, আবার ওই ভেনেজুয়েলা থেকে রাষ্ট্রপতিকে উঠিয়ে নিয়ে তাদের দেশে জেলে ঢুকিয়ে নিছে, তো এই সমস্ত জিনিসগুলিও কি আমাদের সমর্থন করতে হবে? তো এটা তো অনৈতিক, সেই জন্য আমি বলছি এটা অনৈতিক বটে। এই ক্ষেত্রে এই যে 301 ধারা ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যে দেশগুলোর উপরে এই অভিযোগগুলো তোলা হয়েছে, সেখান থেকে আমাদের আগামী দিনে যে র মেটেরিয়ালস আনার ক্ষেত্রে আপনার কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে কিনা, কি মনে হয় আপনার কাছে? না, এখন তো বিষয়টা তো এখনো আইডেন্টিফাইড না যে আমি কোথায় আসলে ফোর্স লেবার আছে, এটা কে ডিফাইন করবে? ইউরোপ আরে আমেরিকা যদি ট্রাম্প যদি মনে করে সে ডিফাইন করবে, তাহলে তো সেটার একটা পন্থা আছে, তাকে এটা আইএলওকে নোটিফাই করতে হবে। আইএলও এটা তদন্ত করে ডিক্লেয়ার না করা পর্যন্ত তো সেখানে ফোর্স লেবার আছে এটা এস্টাবলিশ হচ্ছে না। তুমি আমেরিকাতে পয়সা বলে দিলা যে বাংলাদেশে ফোর্স লেবার আছে বা চায়নাতে ফোর্স লেবার আছে, ওখান থেকে নেওয়া যাবে না, এটা কি বললেই হয়ে যাবে? এটা তো একটা সিস্টেমের মধ্যে আসতে হবে, সেই সিস্টেমটা তো সে ফলো করেনি তারা। এক্ষেত্রে আমাদের প্রস্তুতি কি হওয়া উচিত? সেক্ষেত্রে নতুন নতুন বাজার খোঁজার পরামর্শ দিচ্ছেন অনেকে। অফকোর্স, ডেফিনেটলি। এই জায়গাটাতে আমাদেরকে কি ভাবছেন? হ্যাঁ, আমাদেরকে এখন আমেরিকার উপর নির্ভরশীলতাটা যত দ্রুত সম্ভব কমাতে হবে। আর কমাতে হলে আমাদের যেই কাজটা খুব জরুরি দরকার, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের এফটিএ করা, রাশিয়ার সাথে এফটিএ করা, ল্যাটিন আমেরিকার দেশগুলির সাথে এফটিএ করা। তো এইগুলি যদি আমরা করতে পারি তাহলে আমরা কিন্তু ওই নির্ভরশীলতাটা থেকে বের হয়ে আসতে পারবো। এবং একই সাথে যেটা আমি মনে করি যে এশিয়ার মার্কেটটা অনেক বড় মার্কেট হতে পারে, বিশেষ করে চায়না, সেই মার্কেটটাতে যাতে আমরা ইজিলি যেতে পারি সেই ধরনের উদ্যোগ নেওয়া, পদক্ষেপ নেওয়া। পাশাপাশি চায়নার সাথেও ওই এফটিএ করুক বা যে কোনো একটা কিছু করার ব্যবস্থা নেওয়া। জি, অসংখ্য ধন্যবাদ জনাব হাতেম আমাদের আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের বাণিজ্য সংলাপে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ।